কিছুক্ষণ পরই শুরু হচ্ছে ডাকসু ভোট। বিএনসিসি, রোভার স্কাউট, পুলিশের পাশাপাশি রয়েছে বিজিবির রিজার্ভ ফোর্স। স্বৈরাচার বিরোধী আন্দোলনের শরীরদের নিয়ে দেশ গঠনের অঙ্গীকার তারেক রহমানের। অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা খাত পুনর্গঠনে নজর দেওয়ার আহ্বান। উত্তাল নেপাল, কারফিউ ভেঙে পার্লামেন্ট ভবনে বিক্ষোভকারীরা। আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষে নিহত 19। এবারে বিস্তারিত। কিছুক্ষণের মধ্যেই শুরু হচ্ছে বহুল প্রতীক্ষিত ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। ৮টায় শুরু হয়ে একটানা ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচন উৎসব মুখর ও নির্বিঘ্ন করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে কমিশন। ক্লোজ সার্কিট ক্যামেরায় ৮টি কেন্দ্র মনিটরিং এর পাশাপাশি থাকছে ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা। বিএনসিসি, রোভার স্কাউট, পুলিশের পাশাপাশি রয়েছে বিজিবির রিজার্ভ ফোর্স। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। ডাকসু নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী রবিবার রাত 10টাতেই নির্বাচনী প্রচারণা শেষ হয়। নির্বাচনের জন্য ভোট কেন্দ্রগুলো প্রস্তুতের পাশাপাশি সাজানো হয়েছে বুথগুলো। ব্যালট পেপার এনে নির্বাচন কমিশনের কার্যালয় সিনেট ভবনে রাখা হয়েছে। ২৮টি পদের বিপরীতে প্রার্থী ৪৭১ জন, ভোটার প্রায় ৪০,০০০। নির্বিঘ্নে ভোটদান নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। কোনো ধরনের নিরাপত্তার সংখ্যা দেখছেন না ডাকসুর চিফ রিটার্নিং অফিসার ডক্টর মোহাম্মদ জসিমউদ্দিন। আর প্রক্টর সাইফুদ্দিন আহমেদ জানান, পুলিশের পাশাপাশি রিজার্ভ ফোর্স হিসেবে থাকবে বিজিবি। পুলিশ চেক করলে তারা হয়তো একটু অসহিষ্ণু বা অস্বস্তি বোধ করতে পারেন, সেজন্য আমাদের শিক্ষার্থীরা থাকবেন, শিক্ষকরা থাকবেন, বিএসসি থাকবেন। আমাদের ভোট কেন্দ্রের বাইরে আমাদের শিক্ষকরা থাকবেন, যাতে করে ওখানে যদি কোনো জটলা হয় সেটা আমাদের শিক্ষকরাই খুব ভালোভাবে এটা ম্যানেজ করতে পারবে। আমরা আশা করতেছি কোনো ছাত্রছাত্রী, রেসিডেন্স, নন রেসিডেন্স কেউ এসে লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না। তারা নির্বিঘ্নে এসে ভোট দিয়ে চলে যেতে পারবে। 7:30টায় আপনারা ভোট কেন্দ্রে থাকবেন। আপনাদের সামনে ব্যালট বাক্সগুলো ওপেন করা হবে এবং আপনাদের সামনে সিল করা হবে। নির্বাচন উপলক্ষে মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা বন্ধ থাকবে। অনুমোদিত ব্যক্তি ছাড়া বুধবার ভোর 6টা পর্যন্ত ক্যাম্পাসে প্রবেশ সীমিত করা হয়েছে। এদিকে ভোটের আগের দিন মধুর ক্যান্টিনে ব্রিফিং করেছে ছাত্রদল সমর্থিত প্যানেল। অনলাইনে একটি মহল অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ তাদের। প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ, ঝড় থাকুক, বৃষ্টি থাকুক, যত প্রতিকূল আবহাওয়া কিংবা পরিস্থিতি থাকুক, আগামীকাল সকল অপপ্রচারকারীদের জবাব আপনাদের ব্যালটের মধ্য দিয়ে দিতে হবে। এদিকে নির্বাচন উপলক্ষে ভিডিও বার্তা দিয়েছেন উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খান। শিক্ষার্থীদের যে ব্যাপক আগ্রহ এবং চাহিদা, তাকে ভিত্তি হিসেবে নিয়েছি। সারা দেশের যে শুভকামনা আমাদের প্রতি, সেটিকে আমরা পাথেয় করেছি এবং এই বড় ঘটনাটিতে আমরা সবাই মিলে অংশ নিয়ে তাকে অর্থবহ করব এবং ডাকসু নির্বাচনের মাধ্যমে আমরা ইনশাআল্লাহ একটি ভালো উদাহরণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য এবং সমগ্র জাতির জন্য তৈরি করতে পারব। সবার সহযোগিতা চাই। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, ডাকসু নির্বাচনের খবর সংগ্রহে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আছেন আমাদের বিশেষ প্রতিনিধি সৈয়দ আব্দুল মুহিত। এবার সরাসরি কথা বলবো তার সঙ্গে। মুহিত, আর কিছুক্ষণ পরেই তো ভোট গ্রহণ শুরু হবে, ভোটারদের উপস্থিতি কেমন দেখছেন? কনক, আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের আর কয়েক মিনিট বাকি আছে। তো এরই মধ্যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কেন্দ্রে যেমন ভোটার উপস্থিতি কিছুটা বেড়েছে, পাশাপাশি এরই মধ্যে কেন্দ্রে ব্যালট বাক্স, কেন্দ্রের যে ভোটের কার্যক্রম, আনুষঙ্গিক কার্যক্রম, সেটার প্রস্তুতি শেষ। কিছুক্ষণের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের অর্থাৎ কেন্দ্রের যিনি রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করছেন, তিনি গণমাধ্যমের উপস্থিতিতে ব্যালট বাক্সগুলো তালাবদ্ধ করবেন। সব মিলিয়ে যারা কেন্দ্রের দায়িত্বে থাকবেন, বিএনসিসি, রোভার স্কাউট, তারাও এখানে উপস্থিত হয়েছেন। আমরা দেখেছি সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের যে প্রবেশ গেটগুলো, সেখানে বিএনসিসি, রোভার স্কাউট এবং প্রক্টরিয়াল বডির টিম, তারা সেখানে প্রবেশের ক্ষেত্রে কিছুটা যাচাই বাছাই করে প্রবেশাধিকার দিচ্ছেন। সব মিলিয়ে উৎসব মুখর পরিবেশের যে প্রস্তুতি, সেটি আমরা এখন পর্যন্ত লক্ষ্য করছি। আর আমি যেই
কেন্দ্রে আছি সেটি হচ্ছে সিনেট ভবন। সেইখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 3টি হলের শিক্ষার্থীরা তাদের ভোট প্রদান করবেন। 3টি হল হচ্ছে হাজী মোহাম্মদ মহসিন হল, এফ রহমান হল এবং বিজয় 71 হল। এরই মধ্যে ভোটাররা তাদের ভোট প্রদান করার জন্য কেন্দ্রে লাইনে দাঁড়িয়েছেন। বিভিন্ন নির্বাচন কভার করার জন্য বিভিন্ন গণমাধ্যমের যারা সংবাদকর্মী তারা এখানে এসেছেন। আমরা অপেক্ষা করছি যে আর কিছুক্ষণের মধ্যে যেই কাজটি শুরু হবে, অর্থাৎ ভোট প্রদান কার্যক্রম, সেটি আনুষ্ঠানিকভাবে শুরু হবে। গণমাধ্যমকে আমরা একটু দেখাতে চাই যে এই যে ব্যালট বাক্সগুলো আনুষ্ঠানিকভাবে তালাবদ্ধ করা হবে সেই প্রক্রিয়াটি এর মধ্যে রিটার্নিং অফিসার ভোট কেন্দ্রে সেই প্রক্রিয়া শুরু করেছেন। আমরা একটু আপনাকে দেখাতে চাই ভোট কেন্দ্রের ভিতরটাও আপনাকে দেখাতে চাই বাংলা ভিশনের মাধ্যমে। আপনারা একটু দেখবেন রিটার্নিং কর্মকর্তার উপস্থিতিতে ব্যালট বাক্স সেটি ওপেন করা হয়েছে, অর্থাৎ উন্মুক্ত করে সেটি তালাবদ্ধ করা হবে, যেহেতু আর কয়েক মিনিট পরেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ভোটার, ডাকসু নির্বাচনের ভোটার, তারা ভোট প্রদান করবেন। ব্যালট বাক্সগুলো এই বক্সে রাখা হবে। যেহেতু স্বচ্ছতা এবং জবাবদিহিতার ব্যাপার রয়েছে, সে কারণে রিটার্নিং কর্মকর্তা আমাদের গণমাধ্যমের উপস্থিতিতে ব্যালট বাক্সগুলো তালাবদ্ধ করছেন। রিটার্নিং কর্মকর্তা কিছু বলছেন গণমাধ্যমের উপস্থিতিতে, সেটি আমরা একটু শোনার চেষ্টা করব। এবং যারা আমাদের যে এজেন্টরা আছেন, পোলিং এজেন্টরা, আমাদের হল রিটার্নিং কর্মকর্তা আছেন, পোলিং অফিসাররা আছেন, সবাই আপনারা দেখেছেন। আপনারা এটি আমরা এখন সিলগালা করে দিব। এটি এই বড় যে বাক্সটা আছে, এই বাক্সটা হচ্ছে ডাকসুর জন্য, আর এই ছোট বাক্সটা হচ্ছে হলের জন্য। এই কেন্দ্রটা হচ্ছে সিনেট কেন্দ্র এবং মহসিন হল। এখানে 30টা বুথ আছে। মহসিন হলের যে ভোটাররা বাইরে, এখানে আমাদের সব পোলিং অফিসাররা আছেন, তাদের মাধ্যমে এই ভিতরে প্রবেশ করে সুশৃঙ্খলভাবে ভোট দিবেন। আমাদের এই ব্যালট বাক্স যেটি ডাকসু এবং হলের জন্য আছে, এখানে হলের জন্য একটা ব্যালট পেপার ভোট দিয়ে এটার মধ্যে ফেলবে, আর আমাদের ডাকসুর জন্য 5টা ব্যালট পেপার সেটা এই বড় বাক্সটা ফেলবে। আমাদের আজকে সারা দিন এই বাক্স আর পরিবর্তন করার কোনো প্রয়োজন নাই। আমাদের এই বড় বাক্সের মধ্যে সব কিছুই এখানে সংরক্ষিত থাকবে। সুতরাং আমরা এখন এগুলো সিলগালা করে ফেলবো, তালা মেরে ফেলছি, এখন সিলগালা করে ফেলবো। এগুলো আমাদের ভোট গ্রহণ শেষ হওয়ার পরে, যখন আমাদের এই কেন্দ্রেই আমরা ভোট গণনা করব, তখন আমরা আপনাদেরকে সাথে নিয়ে আবার সেগুলো খুলব। সবাইকে ধন্যবাদ, আপনাদের সহায়তার জন্য আমরা ধন্যবাদ জানাই। আপনারা তাহলে আপনি শুনছিলেন যে সিনেট ভবন যে কেন্দ্রটি রয়েছে, সেই কেন্দ্রের যে রিটার্নিং কর্মকর্তা তিনি জানাচ্ছিলেন যে 2টি ব্যালট বাক্স, যেটি হচ্ছে ডাকসু নির্বাচনের ক্ষেত্রে বড় ব্যালট বাক্সটি এবং ছোট যেটি সেটি হল সংসদ। ডাকসু নির্বাচনের পাশাপাশি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 18টি হল রয়েছে, সেই 18টি হলের হল সংসদ নির্বাচনও অনুষ্ঠিত হবে। অর্থাৎ আজকে একজন ভোটার 6টি পৃষ্ঠা পাবেন, তার মধ্যে একটি ব্যালট পেপার হচ্ছে হলের জন্য, অর্থাৎ তারা হলের প্রার্থী মনোনীত করবেন। পাশাপাশি ডাকসুর জন্য 5 পৃষ্ঠার ব্যালট পেপার, সেখানে ডাকসুর যে 28টি পদ রয়েছে সেটি মনোনীত করতে পারবেন। তো সব মিলিয়ে আর কিছুক্ষণের মধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর যে নির্বাচন, স্বচ্ছ এবং জবাবদিহিমূলক নির্বাচন করতে বিশ্ববিদ্যালয় যে তৎপর, সেটি তারা দেখানোর চেষ্টা করলেন। কনক, মুহিত, আপনাকে ধন্যবাদ। পরবর্তীতে আমরা আপনার সাথে আবারও যোগাযোগ করব। ডাকসু নির্বাচন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আছেন আমাদের বিশেষ প্রতিনিধি মুহিবুল্লাহ মুহিব। নির্বাচনের খবর জানতে সরাসরি কথা বলবো তার সঙ্গে। মুহিব,
ভোট গ্রহণের প্রস্তুতি কেমন দেখছেন? আমি রয়েছি কার্জন হলে। আপনি নিশ্চয়ই জানেন যে বহুল কাঙ্ক্ষিত ডাকসু নির্বাচন আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে যাচ্ছে। ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় এলাকায় কিন্তু নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রত্যেকটি প্রবেশ মুখে বসানো হয়েছে তল্লাশি চৌকি। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ডধারী শিক্ষার্থী ছাড়া কোনো ধরনের মানুষের কিন্তু প্রবেশের এই মুহূর্তে সুযোগ নেই। কোনো ধরনের যানবাহন ভিতরে ঢুকছে না। বিশেষ করে প্রত্যেকটি প্রবেশ মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা বিএনসিসি সদস্য রয়েছেন তারা যেমন রয়েছেন, একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম তারাও কিন্তু রয়েছেন পুলিশ সদস্যরা এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু রয়েছেন। সাদা পোশাকে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য আমরা বিশ্ববিদ্যালয়ের ভেতরে যেমন দেখছি, একই সঙ্গে বাইরেও আমরা লক্ষ্য করছি। এছাড়া বিজিবির টহল কিন্তু আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ের ভেতরে, অর্থাৎ ক্যাম্পাসের ভেতরে তাদের টহল আমরা লক্ষ্য করছি। এবং একই সঙ্গে এই মুহূর্তে আমি কার্জন হলে রয়েছি। আপনি নিশ্চয়ই আমার পেছনে দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা আসতে শুরু করেছে এবং এখানে কিন্তু শিক্ষার্থীদের ভিড় আমরা লক্ষ্য করছি। 4টি হলের ভোট গ্রহণ হবে এই কার্জন হলে। প্রায় 6,000-এর বেশি শিক্ষার্থী এই ভোট কেন্দ্রে ভোট দিবেন এবং এখানে সব ধরনের বুথগুলো প্রস্তুত রয়েছে এবং ভোটার তালিকাগুলো নিয়ে প্রবেশ মুখে অবস্থান করছেন বিশেষ করে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারাই মূলত ভোটার নাম্বার ওখান থেকে সংগ্রহ করে শিক্ষার্থীরা কিন্তু স্ব ভোট কেন্দ্রে প্রবেশ করবেন এবং 8টা থেকে সেই ভোট গ্রহণ শুরু হয়ে 8 ঘন্টা চলবে। যদিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন যে যতক্ষণ পর্যন্ত লাইনে ভোটাররা থাকবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু তাদের ভোট গ্রহণ চলতেই থাকবে। আমরা যেটি শুনেছি যে 40,000 ভোটারের অংশগ্রহণে মূলত এবারের এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং বিপুল সংখ্যক প্রার্থী এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আপনি ইতিমধ্যেই জেনেছেন যে 45 জন ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে কে হচ্ছেন ডাকসুর এবারের নির্বাচনে পরবর্তী ডাকসু সংসদের পরবর্তী ভিপি এবং কে হচ্ছেন জিএস, সেটি নিয়ে কিন্তু নানান আলোচনা, নানান কৌতূহল, নানান ধরনের প্রেডিকশন আমরা দেখতে পাচ্ছি। তবে কে হচ্ছেন সেটি কিন্তু আসলে এখনই সুনির্দিষ্টভাবে কেউই বলতে পারছেন না, কারণ তীব্র প্রতিদ্বন্দ্বিতা যে হচ্ছে সেটি কিন্তু প্রত্যেক শিক্ষার্থীর মুখেই আমরা শুনতে পাচ্ছি। একই সঙ্গে আমরা যেটি আমরা দেখেছি যে অতীতের সবগুলো নির্বাচনের তুলনায়, অর্থাৎ ডাকসুর নির্বাচন অতীত ইতিহাসে যতবারই হয়েছে সেই সব নির্বাচনের তুলনায় কিন্তু এবারের নির্বাচন অনেকটা শান্তিপূর্ণ। কোনো ধরনের অঘটন নেই, কোনো ধরনের বিশৃঙ্খলা নেই। যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্তেজনা রয়েছে, কিন্তু সেটি বাস্তবিক অর্থে সেটি কিন্তু ক্যাম্পাসে সরাসরি সশরীরে সে ধরনের উত্তেজনা আমরা লক্ষ্য করছি না। অর্থাৎ অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এবং শান্তিপূর্ণ পরিবেশেই কিন্তু প্রচারণা শেষ হয়েছে। প্রচারণার পরে গতকাল যেহেতু প্রচারণার অনেকটা বন্ধ ছিল এবং বিশেষ করে নির্বাচন কমিশনের নিষেধ ছিল, সেই বিধিনিষেধ মেনে কিন্তু গতকাল সে ধরনের প্রচারণা ক্যাম্পাসে আমরা লক্ষ্য করিনি। তবে আর কয়েক মিনিট, অর্থাৎ 8টার থেকে ভোট গ্রহণ শুরু হলে মূলত কোন দিকে যায়, কে হচ্ছেন এবারের ডাকসু সংসদের, কে হচ্ছেন ভিপি এবং কে হচ্ছেন জিএস, কোন পদে কারা নির্বাচিত হচ্ছেন সেটি হয়তো জানতে আমাদের আর কয়েক ঘন্টা অপেক্ষা করতে হবে এবং শিক্ষার্থীরা ইতিমধ্যে আসতে শুরু করেছেন। আমরা পরবর্তীতে ভোটের সার্বিক পরিস্থিতি আবারও জানিয়ে দেব। কারণ এই ছিল আমার কাছে কার্জন হলে শিক্ষার্থীদের উপস্থিতি এবং ভোট কেন্দ্রের সার্বিক প্রস্তুতির সার্বিক তথ্য। মুহিব, আপনাকে ধন্যবাদ। পরবর্তীতে আমরা আবারও আপনার সাথে যোগাযোগ করব। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুকে তার ঐতিহাসিক ভূমিকার কারণে বাংলাদেশের দ্বিতীয় সংসদ হিসেবে অভিহিত করা হয়। ভাষা আন্দোলন, 6 দফা দাবি, 1969 সালের গণ অভ্যুত্থান কিংবা 90-এর এরশাদ বিরোধী আন্দোলন, প্রতিটি ঐতিহাসিক সংগ্রামে ডাকসু গুরুত্বপূর্ণ নেতৃত্ব দিয়েছে এবং ছাত্র আন্দোলনের মাধ্যমে জাতীয় রাজনীতিকে প্রভাবিত করেছে। 1921 সালের 1 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরপরই স্যার এফ রহমানের উদ্যোগে মুসলিম হল, জগন্নাথ হল ও ঢাকা হলে ছাত্র সংসদ গঠন করা হয়। এরই ধারাবাহিকতায় পরে গঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ। ডাকসুর আদ্যোপান্ত জানাচ্ছেন বিশেষ প্রতিনিধি মুহিবুল্লাহ মুহিব।
প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার শুরুতে ছাত্র সংসদের নাম ডাকসু ছিল না। শুরুতে এটি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নামে থাকলেও প্রতিষ্ঠার ৩ দশক পর নামকরণ করা হয় ঢাকা ইউনিভার্সিটি সেন্ট্রাল স্টুডেন্টস ইউনিয়ন, যার সংক্ষিপ্ত রূপ ডাকসু। 1944-45 সালে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্র সংসদের নতুন গঠনতন্ত্র অনুমোদন করে। এই গঠনতন্ত্রের অধীনে 1945-46 সালে উপাচার্য পি.জে. হার্ট পদাধিকার বলে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সভাপতি হন। ছাত্রদের মধ্যে থেকে ভিপি হন আহমেদুল কবির এবং সুধীর দত্ত জিএস নির্বাচিত হন। পরের বছরেও এই সংসদ থেকে যায়, তবে আহমেদুল কবির পদত্যাগ করায় ফরিদ আহমদ ভিপি নির্বাচিত হন। 1947-48 সালে ভিপি হন জগন্নাথ হলের অরবিন্দ বসু এবং সাধারণ সম্পাদক হন গোলাম আজম। এই সংসদও পরের বছরে থেকে যায় এবং কোনো এক সময় গোলাম আজমের বদলে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হন এজেন্ট খান। পরে 1950 সালে তাদের কার্যকালের মেয়াদ শেষ হলে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ গঠনের আর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। অনেকের মতে প্রথম 2 দশক ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং হল সংসদগুলোর কাজ ছিল জ্ঞান চর্চা, আত্ম উন্নতির উপায় উদ্ভাবন এবং সমাজসেবামূলক। 1923 সালে প্রতিষ্ঠার পর এখন পর্যন্ত 37 বার ডাকসু নির্বাচন হয়েছে। সর্বশেষ 2019 সালে ভিপি হন সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নুরুল হক নূর এবং বর্তমানে নিষিদ্ধ ছাত্রলীগের থেকে গোলাম রব্বানী জিএস নির্বাচিত হন। ডাকসুর ইতিহাসে 2 জন নারী ভিপি ছিলেন। বেগম জাহানারা আক্তারের পর মাহমুজা খান ছিলেন দ্বিতীয় নারী ভিপি। 1968-69 শিক্ষাবর্ষে ভিপি হন তোফায়েদ আহমেদ, জিএস হন নাজিম কামরান চৌধুরী। পরের বছরও নেতৃত্ব শূন্য ছিল ডাকসু। বাংলাদেশ স্বাধীন হবার পর 1972 সালে ডাকসুর সহ সভাপতি নির্বাচিত হন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন থেকে মুজাহিদুল ইসলাম সেলিম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন মাহবুবুর জামান 1973 সালের 3 সেপ্টেম্বর। সকাল থেকে বিকেল পর্যন্ত উৎসব মুখর পরিবেশে হল সংসদ ও ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ হলেও সন্ধ্যা নামার পর কয়েকটি হল থেকে অস্ত্রের মুখে ব্যালট বাক্স ছিনতাই করে নিয়ে যায় সন্ত্রাসীরা। 1979-80 শিক্ষাবর্ষে ভিপি হন মাহমুদুর রহমান মান্না এবং জিএস হন আক্তারুজ্জামান। 1982-83 শিক্ষাবর্ষে ভিপি হন আক্তারুজ্জামান, জিএস হন জিয়াউদ্দিন আহমেদ বাবলু। আর 1983 থেকে 88 পর্যন্ত ডাকসুর আর নির্বাচন হয়নি। 1989-90 শিক্ষাবর্ষে ডাকসুতে ভিপি হন সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ, জিএস হন মুশতাক হোসেন। আর 1990-91 শিক্ষাবর্ষে ভিপি হন আমানুল্লাহ আমান এবং জিএস হন খায়রুল কবির খোকন। 1991 সালের পর থেকে ডাকসু নির্বাচন একেবারে অমাবস্যার চাঁদ হয়ে যায়। এরপর বিভিন্ন সময়ে নির্বাচনের উদ্যোগ নেওয়া হলেও সহিংসতায় তা থেমে যায়। 1994-95 সালে উপাচার্য এমাজউদ্দিন আহমেদ ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করেন, কিন্তু ছাত্রলীগের বিরোধিতায় সেই নির্বাচন আর আলোর মুখ দেখেনি। 1996 সালে অধ্যাপক একে আজাদ চৌধুরী উপাচার্য হওয়ার পর একাধিকবার ডাকসু নির্বাচনের সময়সীমা ঘোষণা করলেও তা বাস্তবায়ন হয়নি। এরপর মাঝে মধ্যেই ডাকসু নির্বাচনের দাবিতে আন্দোলন করেন শিক্ষার্থীরা। আনুষ্ঠানিক প্রস্তাব আসে সিনেটেও, তবে তাতে কোনো ফল পাওয়া যায়নি। 2005 সালে ডাকসু নির্বাচনের জন্য ডিসেম্বর মাসের মধ্যে তফসিল ঘোষণা করলেও ছাত্রলীগের বিরোধিতায় তা আলোর মুখ দেখেনি। সকল অচলায়তন কাটিয়ে দীর্ঘ 3 দশক পর 2019 সালে হাইকোর্টের রায়ের পর অনুষ্ঠিত হয় ডাকসু নির্বাচন। 24-এর আন্দোলনের শিক্ষার্থীদের নেতৃত্বে একটি রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের মাধ্যমে দেশ ছেড়ে পালিয়ে যান স্বৈরাচার শেখ হাসিনা। প্রায় 6 বছর পর উৎসব মুখর পরিবেশে আগামী 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের দ্বিতীয় পার্লামেন্ট খ্যাত ডাকসু নির্বাচন। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। স্বৈরাচার হটানো আন্দোলনের সহযোগীদের নিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করার কথা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেছেন, এখন সময়ে স্বৈরাচারের ধ্বংস করে যাওয়া অর্থনীতি, স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থা পুনর্গঠনে মনোযোগী হওয়া। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্ট। ঠাকুরগাঁও জেলা সম্মেলনে যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি বলেন, দলে গণতান্ত্রিক চর্চা বাড়াতে তৃণমূলের প্রত্যক্ষ ভোটে নেতা নির্বাচন করা জরুরি, আর এটিই হবে দলের ভিত্তি মজবুত করার একমাত্র প্রক্রিয়া। বেশ কিছু রাজনৈতিক দলগুলো কতগুলো বক্তব্য তারা উপস্থাপন করছেন। বক্তব্য আমরা দিতেই পারি। প্রত্যেকটি রাজনৈতিক দলের গণতান্ত্রিক ব্যবস্থায়
তাদের বক্তব্য দেবার অধিকার অবশ্যই তাদের আছে। কিন্তু প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা যদি বক্তব্য উপস্থাপন করতে গিয়ে দেশে যদি এমন একটি পরিস্থিতি তৈরি হয় যে পরিস্থিতিতে কোনো অরাজকতা তৈরি হবার সম্ভাবনা থাকতে পারে, যে পরিস্থিতিতে দেশে পলাতক স্বৈরাচার আবার ফিরে আসার পরিস্থিতি তৈরি হতে পারে, তাহলে সেটি দেশ, দেশের জনগণ এবং দেশের গণতান্ত্রিক ব্যবস্থার জন্য অবশ্যই সেটি কোনোরূপেই ভালো হবে না। ফেসিবাদের আমলে বিরোধী দলের নেতাকর্মীদের ওপর অত্যাচার, জুলুম, মামলা, গুম খুনের চিত্র তুলে ধরেন তারেক রহমান। বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে 3 কোটি নতুন ভোটার হলেও তারা কেউই ভোট দিতে পারেননি। আমরা যে চিত্রগুলো বিগত কয়েক বছর, বিগত এক যুগেরও বেশি সময় ধরে দেখেছি, মানুষের কথা বলার অধিকার, মানুষের ভোট দেওয়ার অধিকার, জবাবদিহিতা, যে কোনো বিষয়, সব ব্যবস্থাগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। এবং দেশে যেহেতু কোনো জবাবদিহিমূলক ব্যবস্থা ছিল না, দেশে যেহেতু জনগণের কথা বলার অধিকার ছিল, দেশে যেহেতু জনগণের মতামত দেবার অধিকার ছিল না যে কিভাবে দেশ পরিচালিত হবে, যেহেতু কোনো প্রকার জবাবদিহিতা ছিল না, জবাবদিহিতার সকল ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। ধ্বংসপ্রাপ্ত দেশের অর্থনীতি, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার পুনর্গঠনের পাশাপাশি নতুন প্রজন্মের ভোটারদের প্রত্যাশা পূরণে বিএনপি আগামীতে কাজ করবে বলেও জানান তারেক রহমান। মানুষের প্রত্যাশা। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার তদন্ত কর্মকর্তার কাছে সদ্য প্রয়াত লেখক, গবেষক ও রাজনীতিক বদরুদ্দিন উমরের দেয়া জবানবন্দি গ্রহণের জন্য ট্রাইব্যুনালে আবেদন করবে প্রসিকিউশন। সাংবাদিকদের এই কথা বলেন প্রসিকিউটর মোহাম্মদ মিজানুল ইসলাম। রোববার মারা যান বদরুদ্দিন উমর। গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলার সাক্ষী হিসেবে তদন্ত কর্মকর্তার কাছে জবানবন্দি দিয়েছিলেন তিনি। এই মামলার আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। মামলায় এখন পর্যন্ত 38 জনের সাক্ষী ট্রাইব্যুনালে জবানবন্দি করা হয়েছে। বদরুদ্দিন উমরের এই মামলার ট্রাইব্যুনালে জবানবন্দি দেওয়ার কথা ছিল। প্রসিকিউটর মিজানুল ইসলাম বলেছেন, বদরুদ্দিন উমর মারা গেছেন, কিন্তু তার জবানবন্দি প্রসিকিউশনের কাছে আছে। ট্রাইব্যুনালের আইন অনুযায়ী তদন্ত কর্মকর্তাদের কাছে দেয়া সাক্ষ্য গ্রহণের জন্য ট্রাইব্যুনাল প্রসিকিউশনে আবেদন করতে পারে। আর এই জন্যই বদরুদ্দিন উমরের সাক্ষ্য জবানবন্দি হিসেবে গ্রহণের জন্য আবেদন করবে প্রসিকিউশন। রাজধানীর জুরাইনে মা বাবার কবরের পাশেই সমাহিত করা হয়েছে লেখক, গবেষক ও বামপন্থী তাত্ত্বিক রাজনৈতিক কমরেড বদরুদ্দিন উমরকে। এর আগে সকালে তাকে কেন্দ্রীয় শহীদ মিনারে শেষবারের মতো শ্রদ্ধা জানানো হয়। তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে হয় তার নামাজে জানাজা। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। বিপ্লবের লাল পতাকায় মোড়ানো কফিনে শেষবারের মতো শহীদ মিনারে কমরেড বদরুদ্দিন উমর। প্রথিতযশা এই বুদ্ধিজীবীর চিরবিদায়ে স্তব্ধ তার দীর্ঘদিনের সহকর্মী এবং রাজনৈতিক সহযোদ্ধারা। যত সীমাবদ্ধতাই থাকুক, সবকিছু অতিক্রম করে তার এই আত্মোৎসর্গকৃত নিবেদিত জীবন, এই জীবন থেকে আজকের প্রজন্ম শিক্ষা নিতে পারে। আমাদের মুক্তির যে সংগ্রাম অব্যাহত আছে, সেই সংগ্রামে বদরুদ্দিন উমর থাকবেন। শোষকের বিরুদ্ধে শোষিতের লড়াইয়ে, স্বৈরাচারের বিরুদ্ধে জনতার লড়াইয়ে উনি সবসময় শোষিতের পক্ষে থেকেছেন, জনতার পক্ষে থেকেছেন। সমস্ত লোভ এবং লালসার বিপরীতে দাঁড়িয়ে একটা মানুষের প্রতি নিষ্ঠাবান থাকা, জনগণের বৃহত্তর স্বার্থের প্রতি, দেশের প্রতি নিষ্ঠাবান থাকা, সেই জায়গাটা বদরুদ্দিন উমর তৈরি করেছেন। সকালে বদরুদ্দিন উমরের মরদেহ শহীদ মিনারে আনা হলে শ্রদ্ধা জানাতে ছুটে আসেন অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টাও। আমি মনে করি যে উনি অনেক বড় একজন তাত্ত্বিক এবং ঐতিহাসিক হিসেবে ভূমিকা রেখেছেন। বিষয় আছে যেগুলো বামপন্থীরা ওভাবে বলেন না, কিন্তু উনি জেনেটিক্যালি মডিফাইড ক্রপের বিরুদ্ধে পর্যন্ত লিখেছেন। তা আমি সেই ক্ষেত্রে মনে করি যে আজকে আমরা একটা চিন্তাবিদকে হারালাম। আমাদের জুলাই গণ অভ্যুত্থানের যারা অগ্রনায়ক ছিলেন
তাদের অনেকেই ওনার চিন্তা চেতনা দ্বারা প্রভাবিত ছিলেন বলে আমি বিশ্বাস করি। উনি সারা জীবন বাংলাদেশের জন্য প্রাসঙ্গিক থাকবেন। শ্রেণী শোষণ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে আপোষহীন লেখক, গবেষক এবং বামপন্থী রাজনীতিবিদ বদরুদ্দিন উমর ভবিষ্যৎ প্রজন্মের কাছে আলোর দিশারি হয়ে থাকবেন বলে বিশ্বাস তার সহযোদ্ধাদের। তিনি সাধারণভাবে আমাদের দেশের শোষক শ্রেণী, সাম্রাজ্যবাদ, আধিপত্যবাদ এইসব অশুভ শক্তির বিরুদ্ধে জনগণের সংগ্রামকে অগ্রসর করার অবস্থানে স্পষ্ট পদক্ষেপ গ্রহণ করেছেন। তার অসংখ্য লেখনী, যে লেখনীর মধ্য দিয়ে তিনি কিন্তু প্রকৃতপক্ষেই সমাজে নিপীড়িত মানুষের কথাই বলেছেন। ফ্যাসিবাদের বিরুদ্ধে তার যে লড়াই, তার যে চিন্তা, সেটা অবশ্যই বাংলাদেশের তরুণ প্রজন্ম, বাংলাদেশের মানুষকে অনুপ্রাণিত করেছে, ভবিষ্যতে করবে। বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নামাজে জানাজা শেষে এই কিংবদন্তিকে চিরনিদ্রার জন্য নিয়ে যাওয়া হয় রাজধানীর জুরাইনে। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। জেনজির প্রতিবাদের ঢেউ এবার উত্তাল দক্ষিণ এশিয়ার আরেক দেশ নেপাল। আইন শৃঙ্খলা বাহিনীর সাথে পাল্টাপাল্টি সংঘর্ষে নিহত হয়েছে অন্তত 19 জন, আহত হয়েছে শতাধিক। কারফিউ জারি করে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। তবে কারফিউ ভেঙে পার্লামেন্ট ভবনে ঢুকে পড়ে বিক্ষোভকারীরা। পুলিশি হামলায় বিক্ষোভকারী নিহতের ঘটনায় পদত্যাগ করেছেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক। রাজনীতির মারপ্যাচে স্বল্প বিরতিতে সরকার বদলের নজিরে থাকা এই বেগতিক পরিস্থিতির কারণ কি এবং শেষমেশ চরমপন্থী কেপি শর্মা ওলির সরকার টিকবে তো? বিস্তারিত মেহরাব হোসেন খানের ডেস্ক রিপোর্টে। এ যেন এককালে মধ্যপ্রাচ্যের স্বৈরশাসকদের বুকে কাঁপন ধরানো আরব বসন্তের নয়া রূপ। শ্রীলঙ্কা আর বাংলাদেশের পর ইন্দোনেশিয়া হয়ে তরুণ তুর্কিদের বিক্ষোভের ঢেউ এবার আছড়ে পড়েছে ভারতের প্রতিবেশী নেপালে। সরকারের রক্তচক্ষু পরোয়া না করে স্লোগানে প্রকম্পিত রাজধানী কাঠমান্ডু। বিক্ষুব্ধ জেনজিরা বুক চিতিয়ে দাঁড়াচ্ছেন, প্রতিরোধ গড়ছেন। বুলেটের আঘাতে ঝরছে রক্ত, যেন বুকের রক্তে লেখা হচ্ছে মুক্তির সনদ। নেপালের বিক্ষোভেও ছিল রংপুরের আবু সাইদের ছায়া। তার প্রতিবাদের ভাষা অনুসরণকারী যুবক মনে করিয়ে দিলেন, দেশের জন্য জীবন দেয়া আবু সাইদরা মরে না, ফিরে আসে ভিন্ন কোনো রূপে। চীনপন্থী অলির সরকারের বিরুদ্ধে বেশ কিছুদিন ধরে চলা প্রতিবাদ কর্মসূচি ছিল দুর্নীতি আর আর্থিক বৈষম্যের বিরুদ্ধে। ছাইচাপা ক্ষোভের আগুন দাউ দাউ করে জ্বালানোর কাজটি করে সরকারি এক পদক্ষেপ। সমালোচনার কণ্ঠরোধে সামাজিক মাধ্যমে নিষেধাজ্ঞা এলে প্রতিবাদের বিস্ফোরণ হয়। গত 28 আগস্ট সরকারি ঘোষণায় সামাজিক মাধ্যমগুলোকে 7 দিনের মধ্যে নিবন্ধনের আলটিমেটাম দেওয়া হয়। এই নির্দেশনায় সাড়া না পড়ায় 4 আগস্ট বন্ধ করা হয় 26টি সামাজিক মাধ্যম। বিক্ষোভ নিয়ন্ত্রণে কিছু কিছু এলাকায় সরকারি হস্তক্ষেপে বন্ধ হয় ইন্টারনেট সেবা। জেনজির প্রতিবাদী কর্মসূচিতে সোমবার আইন শৃঙ্খলা বাহিনী শক্তি প্রয়োগ করলে রাজধানী কাঠমান্ডুর পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সবচেয়ে ভয়ানক পরিস্থিতি তৈরি হয় বানেশ্বর এলাকায়। বেলা 12টা থেকে রাত 10টা পর্যন্ত 10 ঘন্টার কারফিউ শুরু হলেও তা অমান্য করেই রাজপথে অবস্থান নিয়ে সরকার বিরোধী স্লোগান জারি রাখেন বিক্ষুব্ধরা। নিরাপত্তা ব্যারিকেড ভেঙে পার্লামেন্ট ভবনে ঢুকে পড়েন আন্দোলনকারীরা। জলকামান আর টিয়ার গ্যাস ছুঁড়েও বিক্ষুব্ধদের ঠেকাতে না পেরে প্রায় কোণঠাসা হয়ে পড়া আইন শৃঙ্খলা বাহিনী গুলি চালালে হতাহতের সংখ্যা বিকাল 4টার মধ্যে 100 ছাড়িয়ে যায়। প্রধানমন্ত্রী অলির বাসভবন লক্ষ্য করেও পাথর ছুঁড়েছেন আন্দোলনকারীরা। কমিউনিস্ট পার্টি অব নেপালের কেপি শর্মা ওলি 2024 সালের 15 জুলাই তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথের আগে 17 বছরে 12 বার সরকার বদল হয়েছে নেপালে। মেহরাব হোসেন খান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম জানিয়েছেন, গণমাধ্যমের কর্মীদের নিরাপত্তায় শীঘ্রই সুরক্ষা আইন করা হবে। একই সাথে নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের প্রক্রিয়াও চলছে।
বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সদস্যদের জন্য ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের সঙ্গে গ্রুপ বীমা চুক্তির স্বাক্ষর অনুষ্ঠানে এই তথ্য জানান তিনি। উপদেষ্টা জানান, একাধিক মন্ত্রণালয়ে সম্পৃক্ত হওয়ায় নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের প্রক্রিয়া বেশ জটিল। এরপরেও অন্তর্বর্তী সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। এই সরকার সব প্রক্রিয়া শেষ করতে না পারলে অন্তর্বর্তী সরকার নিশ্চয়ই তা বাস্তবায়ন করবে বলে জানান তিনি। মাহফুজ আলম বলেন, সাংবাদিকদের উপযুক্ত বেতন ভাতা ও সম্মানজনক মর্যাদা নিশ্চিত করা জরুরি। তা না হলে অনেকে বিশেষ গোষ্ঠীর পাপেট হয়ে যেতে পারেন। এসব বিবেচনায় সাংবাদিকদের কল্যাণে সরকার কাজ করছে। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইউক্রেন ইস্যুতে রাশিয়ার ওপর ফের নিষেধাজ্ঞা আরোপ করতে চায় যুক্তরাষ্ট্র। রবিবার ইউক্রেনের মাটিতে রাশিয়ার ভয়াবহ হামলার পর এমন কড়া বার্তা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে নিষেধাজ্ঞার বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি। এদিকে ট্রাম্প প্রশাসনের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেছেন, রাশিয়া এবং দেশটির থেকে তেল কিনেছে এমন দেশগুলোর ওপর আরও শুল্ক আরোপ করা উচিত। রবিবার এনবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে স্কট বলেন, এই যুদ্ধের সমাপ্তি দেখতে হলে রুশ প্রেসিডেন্টকে আলোচনার টেবিলে বসতে হবে। আর এই জন্য রাশিয়া থেকে তেল কেনে এমন সকল দেশের প্রধান লক্ষ্যবস্তু করে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর আরও শুল্ক আরোপ করতে হবে। সাম্প্রতিক সময়ে রাশিয়া থেকে তেল কেনায় যুক্তরাষ্ট্রের সাথে টানাপোড়েন চলছে ভারতের। বিশ্লেষকদের মতে ট্রাম্প প্রশাসন আবারও শুল্ক আরোপের ইঙ্গিত ভারতের দিকেই দিয়েছে। এবার এমনটি হলে বড় ধরনের ধাক্কা খাবে ভারতের অর্থনীতি। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল ৯টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।